নমস্কার, গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের নিবেদন প্রখ্যাত লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্প মূর্তির কবলে। চলুন শুরু করা যাক। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক কাহিনী অবলম্বনে ছোট গল্প মূর্তির কবলে। একেবারে আচমকা, তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা, আফসোস করার বিশেষ কিছু থাকতো না। কিন্তু বদলি করলো কলকাতা থেকে এলোর, অন্ধ্রপ্রদেশে। ইংরেজের আমলে ওই নাম ছিল, এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এল্লোরু। একটা আসার কথা, বিয়ে থা করিনি, বউ ছেলেপুলের বালাই নেই, ঝাড়া হাত পা, কাজেই তল্পি তল্পা বেঁধে ট্রেনে উঠলাম। স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন, এর জায়গাতেই আমি যাচ্ছি। এমনি বদলি হচ্ছেন কোয়েম্বাটুরে। একে থাকবার একটা আস্তানার সন্ধান করতে বলেছিলাম। বিদেশ বিভুই কিছুই জানা নেই, অন্তত মাথা গোজবার একটা জায়গা থাকা দরকার। করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পরে প্রশ্ন করেছিলাম, আমার আসার কি ব্যবস্থা হবে? রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন, চিন্তার কোনো কারণ নেই, আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন। বাড়িওয়ালা খুব সদাশয়, বাড়িটাও যথেষ্ট খোলামেলা। যেতে যেতে রামকৃষ্ণ বললেন, আমি এখানে একলাই থাকতাম। বদলির চাকরির জন্য স্ত্রী পুত্রকে মামার বাড়িতে মাদ্রাজে রেখে দিয়েছি। তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, আপনার নিজের রান্না করার অভ্যাস আছে? বিশেষ নেই, তবে কলকাতায় ঝি না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো। ওই এক মুশকিল। এখানকার রান্না খেতে আপনার মানে বাঙালিদের হয়তো অসুবিধা হবে, সবই নারকেল তেলে রান্না কি না। আর কিছু বললাম না, অদৃষ্টে দুর্ভোগ আছে জানি। বাড়িটা বেশ পছন্দসই, চারপাশে একটু বাগান আছে, নারকেল আর কিছু আম গাছ। রান্না করার লোক একটা হয়ে গেল, শঙ্করন। সে শুধু ভাত রেঁধে দিয়ে যাবে, মাছ মাংস ডিম ছোবে না, ওগুলো আমাকেই করে নিতে হবে। রামকৃষ্ণ যাবার সময় একটা জিনিস দিয়ে গেলেন, টেরাকোটার মূর্তি, লাল রঙের। প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি, কিন্তু ভালো করে দেখলাম না, নটরাজ নয়। সেই ধরনের ভঙ্গি, মুখ চোখের চেহারা বিভৎস, চারিদিকে আগুনের লেলিহান শিখা। রামকৃষ্ণ বললেন, কি মূর্তি জানি না, হরিদ্বারে এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম। উনি বলেছিলেন কাল ভৈরবীর মূর্তি। রোজ শুতে যাওয়ার আগে এই মূর্তিকে প্রণাম করে শুলে মঙ্গল হবে, অবহেলা করলে অশুভ। এসব ব্যাপারে আমার ভক্তিশ্রদ্ধা একটু কম, বরং বলা যায় আমি কিছুটা নাস্তিক। নিজের পুরস্কার ছাড়া আর কিছু মানি না। তবু রামকৃষ্ণর মুখের উপর আমি কিছু বলিনি, বলতে পারিনি। মূর্তিটা নিয়ে আলনার উপর রেখে দিলাম। এল্লারুর চারিপাশে আমাদের ক্ষেত। আমার কাজ এইসব তামাক পরিদর্শন করা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তামাক যাতে পোকা না লাগে, লাগলে তার প্রতিষেধক কী, তারপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানি উপযোগী করা যায় সে বিষয়ে নির্দেশ। অনেকদিন আমাকে গ্রামাঞ্চলেই কাটাতে হতো। তখন শঙ্করন থাকতো বাড়ির তদারকিতে। একেবারে নিস্তরঙ্গ জীবন, সংস্কৃতির ছিটে ফোটা কোথাও নেই। কি আর করা যাবে, কটা লোক আর জীবন জীবিকা মেলাতে পারে। মাসখানেক পর মুশকিলে পড়লাম, শঙ্করন এলো না। এই সময় বর্ষার খুব প্রকোপ, চারিদিকে ম্যালেরিয়া। দিন 15 শয্যাপাত করে রাখে, নিরুপায়। নিজে সেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হয়। কাজ বিশেষ নেই, রাত 8টার মধ্যে শুয়ে পড়ি। বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলসার আবহাওয়ার সৃষ্টি করেছে। শোয়া মাত্র চোখে ঘুম এলো। রাত কত খেয়াল নেই। হঠাৎ ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। মশারিতে আগুন দাও দাও করে জ্বলছে। কি আশ্চর্য, কি করে এটা হলো? বেড সুইচ নেই,
ঘরের আলো বন্ধ করে আমি শুয়েছি, কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না। ভীষণ বিপদে পড়ে গেলাম। মশারির চারিদিক জ্বলে উঠেছে। লাইলনের মশারি, নামবার কোনো পথ নেই। আগুনের তাপ আমার শরীর ঝলসে দিচ্ছে। চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি, আর চেঁচিয়েও কোনো লাভ নেই। সবচেয়ে কাছে যে বাড়ি সেটাও 8 মাইল দূর। বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে? মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম, এছাড়া উপায় নেই। একটু এগিয়ে থেমে গেলাম। সেই অগ্নিশিখার পেছনে বিরাট এক মূর্তি, শুধু বিরাট নয়, বিকটও। কাল ভৈরবীর মূর্তি। দুটি চোখে অগ্নিপিণ্ড, ঠোঁটের পাশে আগুনের ঝলক। ভাবলাম ভুল দেখছি। চোখ দুটো ভালো করে রোগনে নিলাম, কিন্তু না, এক দৃশ্য। কাল ভৈরবীর মূর্তি যেন জীবন্ত হয়েছে। একদিকে আগুনের উত্তাপ বাড়ছে, বিছানার উপরে বসে থাকা আরো সম্ভব নয়। লাফিয়ে মেঝের উপরে পড়লাম। সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল। কাল ভৈরবীর মূর্তিও উধাও। কিন্তু আরো একটা আশ্চর্য কাণ্ড। একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আলনার দিকে নিয়ে গেল। আলনার কাছে গিয়েই অবাক হলাম, কাল ভৈরবীর মূর্তিটা নেই। শঙ্করন মূর্তিটা আলনার উপর একটা তাকের মধ্যে রাখত। মাঝে মাঝে লক্ষ্য করেছি সে মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। আমি নিজে এসব না মানলেও কারো ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি। পিছন ফিরে দেখলাম মশারির অবস্থা স্বাভাবিক। আগুনের সামান্য চিহ্ন কোথাও নেই। নিজের উপর রাগ হলো। নিশ্চয়ই বিশ্রী একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহ ছেলে মানুষই। কিছুক্ষণ পায়চারি করে শুতে গেলাম। ভোরের দিকে একই কাণ্ড। এবারে কালভৈরবীর মূর্তির দুটি নাসারন্ধ্র দিয়ে আগুনের হালকা। মশারি পুড়ছে। আগের বারের মতো লাফ দিয়ে নিচে নামতে সব স্বাভাবিক। আর বিছানায় যাইনি। আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম। শেষ রাতের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশ প্রায় পরিষ্কার। ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস। শঙ্করন এসে হাজির। জ্বর নেই, তবে চেহারার বেশ কাহিল। একবার ভাবলাম শঙ্করনকে কিছু বলবো না। আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে, ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি। কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্করন, সেই কালভৈরবীর মূর্তিটা কোথায় জানো? কালভৈরবীর মূর্তি কেন তাকের উপর নেই? শঙ্করন ছুটে এলো ঘরের মধ্যে। তাক খালি, মূর্তি নেই। লক্ষ্য করলাম শঙ্করনের মুখ পাংশু, নিরক্ত হয়ে গেল। এদিক ওদিক খুঁজতে লাগলো। তাই তো, কোথায় গেল? আপনি ফেলে দেননি তো? আমার ঈশ্বর বিশ্বাসের উপর শঙ্করনের মোটেই শ্রদ্ধা ছিল না। সে আমার হালচাল দেখেই হয়তো কিছুটা মালুম করেছিল। আমি বললাম, মূর্তি সম্বন্ধে আমি কোনো খোঁজ রাখি না, তুমি তো দেখাশোনা করো। শঙ্করনের আমার কথার উত্তর দেওয়ার অবকাশ নেই। সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে। আলনাটা সরিয়ে এসে চেঁচিয়ে উঠল, এই তো এখানেই পড়ে রয়েছে। দেখলাম দুজোড়া জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে। শঙ্করন সন্তর্পণের মূর্তিটা তুলে নিল। রুক্ষ কণ্ঠে বলল, এটা এখানে কে ফেলল? উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না, চুপ করে রইলাম। শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করল। নতজানু হয়ে মূর্তির সামনে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করল। মাসখানেক একভাবে গেল, কোনো উপদ্রব নেই। কলকাতা থেকে একটা চিঠি এলো, বন্ধু অসিতের লেখা। অসিত শুধু আমার মামুলি বন্ধুই নয়, কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম। অসিত বোম্বেতে এক কাপড়ের কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে লিখেছে 2 মাসের ছুটিতে কলকাতা এসেছে। এসে ভালো লাগছে না, কারণ আমি কলকাতায় নেই। তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানেক কাটিয়ে যাবে। প্রস্তাবটা খুব ভালো লাগলো। পাণ্ডব বর্জিত দেশে অসিতের মতো বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে। পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম। চিঠি লেখার 7 দিনের মধ্যে এসে হাজির।
এল্লাড়ু স্টেশন থেকে ট্যাক্সি করে নিয়ে এলাম। বাড়ি দেখে অসিত বেজায় খুশি। সব কিছুতেই তার দারুণ উৎসাহ, বিন্দুতে সিন্দুর স্পর্শ পেল। বাহ, এ যে একেবারে বাগান বাড়ি রে, শহর অথচ শহরের গোলমাল নেই। বেশ আছিস? চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল। জিজ্ঞাসা করল, ওটা কিসের মূর্তি রে? কাল ভৈরবীর। সেটা আবার কি? চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। অনুসন্ধানে দৃষ্টি দিয়ে দেখে বলল, বাড়ির মধ্যে এই কিংবুত কিমাকার মূর্তিটা রেখেছিস কেন? ফেলে দে। শঙ্করন ওই মূর্তিটা রোজ পূজা করে, তাই আর সরায়নি। না হলে ও মোটেই আমার পছন্দসই নয়। শঙ্করন পছন্দ করে তো এটা সে তার বাড়িতে নিয়ে যাক, কিংবা রান্নাঘরে তার কাজের জায়গায় রাখুক। তোকে তো নাস্তিক বলেই জানতাম, অন্তত মূর্তি পূজার বিরোধী। কিছু বললাম না, কী বা বলবো। অসিত আমার মনের কথাই বলেছে। আমার ঠিক পাশের ঘরটা তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল। দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছুটা গল্প গুজব করার পর অসিত শুতে গিয়েছিল। আমার ঘুম আসেনি। টেবিল ল্যাম্প জেলে টোবাকো কিওরিং সম্বন্ধে একটা বই পড়লাম, তারপর শুতে গেলাম। বোধহয় মাঝরাত, ঠিক খেয়াল নেই। পাশের ঘরে দুপদাপ শব্দ, অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। একবার মনে হলো ডাকাত পড়েছে। তারপর ভাবলাম, ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে। পাশের ঘরে ঢুকবার আলাদা কোনো রাস্তা নেই। সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে, অথচ অসিতের কোনো শব্দ নেই। তবে কি তার কোনো বিপদ ঘটল? উঠে পড়লাম। দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে দিয়েছে। হাত রাখতেই দরজাটা খুলে গেল। শব্দ চলছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উঠছে, অথচ আজ গুমোট, বাতাস একেবারেই নেই। অসিত, অসিত! বার কয়েক চেঁচালাম, কোনো উত্তর নেই। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভূতের গল্প নিয়ে, মজার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবে।